আচ্ছা, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের আমাদের সূত্র কি ছিল? নরমাল সূত্র FB ইকুয়াল PV ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n। এটা আমরা ওই 19 করছি, আমরা সবাই জানি। দেখতেছো স্ক্রিন? হ্যাঁ স্যার। জি স্যার। সো আমাদের ভবিষ্যৎ Yes, মূল্য sir. নির্ণয়ের একেবারে নরমাল বেসিক সূত্র হলো FB সমান সমান PV ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n। এর সাথে গত ক্লাসে একটা সূত্র লেখা হয় নাই, ওইটা আমরা জানি, 19 করছি। চক্রবৃদ্ধি থাকলে, চক্রবৃদ্ধি থাকলে কি হয়? I এর নিচে m হয় আর n এর সাথে গুণ হয় m। ওকে, মনে পড়ছে? তো তখন FB এর সূত্র কি হবে? FB ইকুয়াল PV ইন্টু 1 প্লাস I ডিভাইডেড বাই m টু দি পাওয়ার n ইন্টু m। জাস্ট আগের সূত্রটাই, ওইটার I এর নিচে ভাগ m আর n এর সাথে গুণ m। ওকে, এটা ছিল আমাদের একবার নরমাল বেসিক সূত্র FB এর। এরপর আমরা আরো অনেকগুলো সূত্র করছিলাম। এর মধ্যে FB এর একটা সূত্র করছি আমরা, যে কিস্তি থাকলে, কিস্তি অ্যানুইটি। কিস্তি বা অ্যানুইটি কি ছিল? যে আমরা প্রতি বছর একই পরিমাণ টাকা জমা দিব। আমি কোন ব্যাংকে টাকা জমা রাখবো, ডিপিএস করছি, আমি এই বছর 10,000 টাকা জমা দিব, পরের বছরও 10,000 টাকা জমা দিব, তারপরের বছরও 10,000 টাকা জমা দিব, এইভাবে 10 বছর জমা দিব। তো এখন 10 বছর পর আমি কত টাকা পাবো সেইটা যদি আমাকে বের করতে বলেন, বুঝতে পারছো? Yes, sir. যে আমি ব্যাংকে টাকা জমা রাখতেছি, প্রতি বছর একই পরিমাণ টাকা জমা রাখতেছি, 10,000। একবার 10,000 রাখলাম আর একবার 11,000 রাখলাম, এমন কিন্তু হওয়া যাবে না। প্রতি বছরই আমি একই পরিমাণ টাকাই জমা রাখবো। তো এই ধরনের অঙ্কে আমি কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব এফবি অ্যানুইটির ক্ষেত্রে? তো এই ক্ষেত্রে আমরা এফবি নির্ণয় করব এফবি ইকুয়াল এ ডিভাইডেড বাই আই ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে? এখন সূত্রটা আমরা এইভাবেও করতে পারি, শুধু এ কে রেখে দিলাম, এ ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই I। মানে আইটা এই পুরো সেকেন্ড ব্র্যাকেটের নিচে ভাগ দিলাম, সেটাও হবে, আবার এ এর নিচে আই ভাগ দিলাম, সেটাও হবে, দুই ভাবেই হবে। একই জিনিস, আই দিয়ে জাস্ট ভাগ করা। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো? আই আমি এ কে আই দ্বারা ভাগ করলেও হবে, বা ওই বাকি অংশটা যেটা 1 প্লাস I টু দি পাওয়ার n মাইনাস 1, ওইটাকে আই দ্বারা ভাগ করলেও হবে। সূত্রটা যেভাবে লেখো ওইভাবেই কারেক্ট। ওকে, এখন বলছি কি এটা কখন জি হবে? স্যার। অ্যানুইটি। ওকে। প্রতি বছর আমি একই পরিমাণ টাকা জমা দিব, কিন্তু তোমাকে যদি বলা হয় আমি প্রতি মাসে 2,000 টাকা করে ব্যাংকে জমা রাখি, 10 বছর পর আমি কত টাকা পাবো, তাহলে কি করবা? হ্যালো, বুঝতে পারছো? আমি এই সূত্রটা কখন করব? যখন আমি প্রতি বছর একই পরিমাণ টাকা জমা রাখবো। কিন্তু আমাদের কোশ্চেনে যদি বলে আমরা প্রতি মাসে একই পরিমাণ টাকা জমা রাখি, বা 3 মাস পর পর একই পরিমাণ টাকা জমা রাখি, বা 1 সপ্তাহ পর পর একই পরিমাণ টাকা জমা রাখি, তখন আমরা কি করব? তখন আমরা করব কি, এম নিয়ে আসব। আমাদের যে চক্রবৃদ্ধি ছিল এম, এমটা কোথায় কোথায় হয়? এমটা হয় আই এর নিচে আর এন এর সাথে গুণ। বুঝতে পারছো? জি স্যার। তো এইখানে 3 নাম্বার সূত্রটা দেখো, 3 নাম্বার সূত্রে কি করা হয়েছে? এ ডিভাইডেড বাই আই ডিভাইডেড বাই এম। আই ডিভাইডেড বাই এম হবে কখন? যদি এক বছরে একাধিকবার কিস্তি দেওয়া হয়, বছরের মধ্যে একাধিকবার। দেখো এখানে বিশেষ দ্রষ্টব্য লেখা আছে, কিস্তির সূত্রে এম আসবে তখন যখন বছরে একাধিকবার কিস্তি প্রদান করা হবে। মানে এক বছরে একাধিকবার দিব, ওই প্রতি সপ্তাহে দিব, বা প্রতি মাসে দিব, বা প্রতি 3 মাস পর পর দিব, বা প্রতি 4 মাস পর পর দিব, তখন আমার এম আসবে কিস্তির অ্যানুইটির সূত্রে। বুঝতে পারছো? জি স্যার। কার কোনো কোশ্চেন আছে? নো স্যার। সূত্র কিন্তু সেমই থাকবে, জাস্ট আই এর নিচে এম হবে আর এন এর সাথে গুণ হবে এম।
ওকে? জি স্যার। আরেকটা জিনিস, আমাদের যদি বছরের শুরুতে বলা থাকে কোশ্চেনে, এটা আমি লিখে দিয়েছি স্পেসিফিক তোমাদের খাতায়, যে বছরের শুরুতে যদি বলা থাকে স্পেসিফিক ভাবে কোশ্চেনে, তাহলে কি হবে, অ্যানুইটির সূত্রটা যা ছিল তাই থাকবে, কিন্তু তার সাথে এক্সট্রা ভাবে গুণ হবে 1+i। ওকে? যদি কোশ্চেনে বছরের শুরুতে বলা থাকে। আর আমরা যখন রিয়েল কোশ্চেন সলভ করব তখন আমরা আরো ভালো বুঝবো। বুঝতে পারছো? জি স্যার। যদি আমাদের কোশ্চেনের কোথাও বলা থাকে বছরের শুরুতে, বছরের আরম্ভে, মৈত্য আছে তাই না, নাকি চলে গেছে? চলে গেছে। না তাইলে ওরে আবার জিজ্ঞেস করতাম শুরু আর আরম্ভ এক জিনিস না আলাদা? স্যার মৌরিও জিজ্ঞাসা করেন। ও আচ্ছা, যদি আমাদের আমি এই ক্লাসে প্রেজেন্ট নাই। যদি আমাদের কোশ্চেনে স্পেসিফিক বলা থাকে বছরের শুরুতে বা বছরের আরম্ভে, তাহলে আমরা কি করব, যা সূত্র ওই সেমই, তার সাথে শুধু এক্সট্রা ভাবে গুণ করে দিব 1+i। ওকে? এই অ্যানুইটি সূত্রটা খুব ইম্পর্টেন্ট। এই অ্যানুইটি মানে এখন কোশ্চেনে বেশিরভাগ আসে নরমাল গুলার থেকে। সো আমাদের অ্যানুইটি কখন করা লাগবে, যদি আমরা প্রতি বছর একই পরিমাণ টাকা জমা দিই ব্যাংকে এবং 5 বছর 10 বছর বা ভবিষ্যতে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পাবো। আমরা একটা ডিপিএস খুলছি বা কোনো সমিতিতে আমরা টাকা জমা রাখতেছি, প্রতি বছর টাকাটা একই পরিমাণ, 15,000 হলে প্রতি বছরই 15,000, 10,000 হলে প্রতি বছরই 10,000, 5,000 হলে প্রতি বছরই 5,000। সেক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হবে a/i ইন্টু 1+i⁻n-1। ওকে? আর বছরের শুরুতে বলা থাকলে এই সূত্রটার সাথে আমরা 1+i গুণ করে দিব। আর আমাকে যদি বলা থাকে প্রতি মাসে জমা দেই, প্রতি সপ্তাহে জমা দেই, 3 মাস পর পর জমা দেই, 4 মাস পর পর জমা দেই, তাহলে আমরা কি করব, আমরা একটা এম নিয়ে আসবো এক্সট্রা করে। এমটা কোথায় কোথায় হবে, আই এর নিচে হবে আর এন এর সাথে গুণ হবে। আমাদের সূত্র আমরা বুঝতে পারছি। ওকে? ওকে। আচ্ছা, আমাদের আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতেছি। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে আমাদের আরেকটা কি কোশ্চেন করতে পারে, অসমান কিস্তি। মানে একটু আগে আমরা করে আসছি কি সমান কিস্তি, প্রতি বছর একই পরিমাণ টাকা, কিন্তু আমরা যদি এমন ভাবে জমা রাখি ব্যাংকে, এই বছর 5,000 রাখলাম, পরের বছর 6,000 রাখলাম, তারপরের বছর 10,000 রাখলাম, এটা কি অসমান কিস্তি। অসমান কিস্তির ক্ষেত্রে কি আমরা ওই সেম সূত্রটাই বারবার গুণ করে দিব। আমাদের সূত্র কি ছিল নরমাল, FB ইকুয়াল PV ইন্টু 1+i⁻n, তাই না? FB ইকুয়াল PV ইন্টু 1+i⁻n। এইটা কি আমরা বারবার যতবার থাকবে, যতগুলা টাকা জমা দিব ততবার যোগ করে এই সূত্রটাই লিখবো, যে FB ইন্টু 1+i⁻n প্লাস FB ইন্টু 1+i⁻n প্লাস FB ইন্টু 1+i⁻n। ওকে? তোমাদের খাতায় লেখা আছে, বুঝছো? হ্যালো? হ্যালো স্যার। জি স্যার, বুঝতে পারছি। সূত্রগুলো তোমাদের সবার খাতায় লিখে দেওয়া আছে। তোমাদের কি কোনো কোশ্চেন আছে এই সূত্র নিয়ে, শুধুমাত্র সূত্র নিয়ে? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন রিয়েল কোশ্চেনে চলে যাই। আমরা কোশ্চেন সলভ করি এখন। আচ্ছা, তোমরা কোশ্চেন স্ক্রিন দেখতেছো? ইয়ো স্যার। জি স্যার। এখানে 3 নাম্বার একটা কোশ্চেন দেখা দেখতেছি। যাচ্ছে। স্যার একটু জুম করলে ভালো হতো। আচ্ছা, আমি জুম করব না তোমরাই করবা? আমি করছি জুম। ওকে, আমরা করি। আচ্ছা, আমি করে দিচ্ছি। আমি করছি। দেখতে কারো সমস্যা হচ্ছে? না নো স্যার। স্যার। আচ্ছা, নো। এই কোশ্চেনটা আমাকে বলছে কি, দেখো, জনাব সিদ্দিক 10 লক্ষ টাকা এসোগরি ব্যাংকে 8% সুদে 10 বছরের জন্য স্থায়ী আমানত হিসেবে জমা রাখেন। এই লাইনটা বুঝতে পারছো? স্যার বোঝা যায় না কিছু। আজানের শব্দ?
আচ্ছা, আজান শেষ হোক তাহলে। তিন নাম্বার কোশ্চেনে আমাকে বলছে জনাব সিদ্দিক 10 লক্ষ টাকা এসোগরি ব্যাংকে 8% সুদে 10 বছরের জন্য স্থায়ী আমানত হিসেবে জমা রাখেন। এখন কথা হলো, জনাব সিদ্দিক কি আজকে টাকাটা জমা রাখছেন? জনাব সিদ্দিকের কাছে কি এখন 10 লক্ষ টাকা হ্যাঁ ছিল? হ্যাঁ এখন হ্যাঁ, ছিল 10 বছরের জনাব জন্য, এখন সিদ্দিকের কাছে রাখছে। এখন 10 লক্ষ টাকা আছে, সে এখন টাকাটা রাখছে, 10 বছর পরে গিয়ে টাকাটা পাবেন। ক্লিয়ার? জি স্যার। সে কি জি স্যার। একবারই 10 লক্ষ টাকা জমা রাখছে নাকি প্রতি বছর 10 নো লক্ষ টাকা স্যার। জমা রাখবেন? স্যার মানে প্রতি বছর ধাপে ধাপে। কই কোন জায়গায় লেখা আছে? আমার তো তাই মনে হলো। কেন, কি ব্যাংকে শুধু বলছে? 10 বছরের জন্য। জনাব ও না সরি। সিদ্দিক 10 না লক্ষ ঠিক টাকা আছে। এসোগরি ব্যাংকে 8% সুদে 10 বছরের জন্য স্থায়ী আমানত হিসেবে জমা রাখেন। সে তো হুম। একবারই 10 লক্ষ টাকা জমা রাখতেছে, এখানে তো বলে নাই যে প্রতি বছর হ্যাঁ 10 হ্যাঁ। লক্ষ টাকা করে জমা রাখবেন। না। তাহলে কি আমাদের নরমাল সূত্র? সো আমরা যদি এই এসোগরি ব্যাংক থেকে জনাব সিদ্দিক 10 বছর পর কত টাকা পাবে সেটা বের করি, তাহলে কি হবে? একেবারে আমাদের নরমাল সূত্রটাই হবে। জি স্যার। এই পাশে দেখতে পাচ্ছ যে পিভি বর্তমান মূল্য হলো 10 লক্ষ টাকা, যেটা জনাব সিদ্দিকের কাছে আছে, সুদের হার 8%, আর সময় 10 স্যার এর বছর। পাশে যে মানে সূত্রের যে লাইনটা, ওই লাইনটা আগে দেখতে পাই নাই, এখন দেখতে পাইতেছি। আচ্ছা ঠিক আছে। সো 10 বছরের জন্য 10 লক্ষ টাকা জমা রাখছে 8% সুদে, 10 বছর পর কত টাকা পাবে? FB ইকুয়াল পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। পিভি 10 লক্ষ জি টাকা, স্যার। 1 প্লাস আই 0.08 আর পাওয়ার 10, তারপর আমরা ক্যালকুলেটরে করে 21,58,925 টাকা। কারো বুঝতে কোনো সমস্যা আছে? নো স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কোশ্চেন নেই। আচ্ছা দেখো, আমরা কিন্তু এটা সৃজনশীলের একটু মানে অর্ধেক পার্ট করলাম, আমাদের কিন্তু আরো কিছু বলা আছে। দেখো আর কি বলা আছে, পক্ষান্তরে জনাব হারুন একজন চাকুরিজীবী, প্রতি মাসে 8,000 টাকা করে মাটির ডাক ব্যাংকে 10% সুদে 10 বছরের জন্য সঞ্চয় করেন। হুম। তো এইখানে কি বলছে, জনাব হারুন তিনি কি করে, প্রতি মাসে 8,000 টাকা করে জমা রাখে, কয় বছরের জন্য? 10 বছরের জন্য 10% সুদে। এবার কি এককালীন জমা রাখছে নাকি বারবার জমা দিতেছে? স্যার এবার মানে বারবার জমা দিতেছেন। হ্যাঁ, বারবার জমা দিতেছে। আর প্রতিবার কি একই পরিমাণ টাকা জমা দিতেছে প্রতি মাসে নাকি ভিন্ন ভিন্ন আলাদা আলাদা? একই পরিমাণ। হ্যাঁ, প্রতি মাসে 8,000 টাকা করে, প্রতি মাসে 8,000, তার মানে প্রত্যেক মাসে 8,000 8,000 8,000 করে জমা দেয়। ঠিক আছে, তাহলে আমাদের ইয়েস স্যার। হবে কোনটা? অ্যানুইটিটা। ক্লিয়ার? হুম। আচ্ছা, জি স্যার। অ্যানুইটির সূত্র কি নরমালি? FB সমান সমান A ডিভাইডেড বাই I অথবা A ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই I। আর এদিকে ফোনের সাউন্ড বাড়ানো ছিল, তো ওইটা অফ করলাম, এই জন্য টাইম লাগছে। তুমি কিছু বলছো? হ্যালো, ও আচ্ছা, এটা কি শুরু, মানে ইন্ট্রো মিউজিক না কিসের? তুমি কাকে বলতেছো? হ্যালো, হ্যালো। স্যার আমি শুনতেছি। আচ্ছা, এইখানে আমাকে বলছে কি প্রতি মাসে 8,000 টাকা করে জমা দেয়, 10 বছর জমা দিবে, 10 বছর পর কত টাকা পাবে। সো অ্যানুইটির সূত্র আমরা বুঝতে পারছি। এফবির ক্ষেত্রে অ্যানুইটির সূত্র কি? A ডিভাইডেড বাই I ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n মাইনাস 1।
ওকে, বা হুম আমরা সূত্রটা এইভাবে হুম লিখতে পারি a ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই। এই অঙ্কটার নিচে আমাকে বলছে কি, পক্ষান্তরে জনাব হারুন একজন চাকরিজীবী, তিনি প্রতি মাসে ৮,০০০ টাকা করে মাটির ডাক ব্যাংকে 10% সুদে 10 বছর সঞ্চয় করেন। তিনি প্রতি মাসে ৮,০০০ টাকা করে জমা রাখেন 10 বছরের জন্য 10% সুদে। যেহেতু একই পরিমাণ টাকা জমা রাখেন, তাহলে কি এটা অ্যানুইটি? তো আমরা জানি অ্যানুইটির সূত্র কি? অ্যানুইটির ক্ষেত্রে সূত্র হবে a ডিভাইডেড বাই i ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, অ্যানুইটির হুম ক্ষেত্রে যদি প্রতি বছর একই পরিমাণ টাকা জমা রাখে, তাহলে এই সূত্রটা হবে। আর আমার কোশ্চেনে বলছে কি, প্রতি মাসে, তিনি প্রতি মাসে ৮,০০০ টাকা করে জমা রাখেন। প্রতি মাসে, মাস বললে কি হবে? প্রতি মাস বললে এই দেখো, কিস্তির ক্ষেত্রে এম আসবে তখন যখন বছরে একাধিকবার কিস্তি প্রদান করা হবে। প্রতি মাসে যদি প্রদান করে, তাহলে বছরে 12 বার প্রদান করে, বছরে একাধিকবার, সেক্ষেত্রে এম হ্যাঁ আসবে। ওকে, তাহলে সূত্রটা কি হুম হবে? আই এর নিচে এম চলে যাবে আর এন এর সাথে এম গুণ হবে। যখন আমার এম আসবে তখন এমটা কিভাবে হয়? আই এর নিচে ভাগ হয়, আই ভাগ এম হয়, আর এন এর সাথে গুণ হয়, এন গুণ এম। তাহলে আমাদের কোন সূত্রটা দিয়ে এই অঙ্কটা করতে হবে? কিস্তির পরিমাণ এই যেটা ৮,০০০ টাকা, সুদের হার 10%, বছর 10 বছর, আর এখানে প্রতি মাসে বলছে, প্রতি মাসে। মাস বলার কারণে আসছে কি এম। মাস বললে এক বছরে কয় মাস? 12 মাস। তাহলে এম কত? 12। ওকে, আমরা বুঝতে পারছি। হুম সূত্র কি? নরমাল সূত্র, এফ বি সমান সমান এ ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আই। আর এখানে যেহেতু প্রতি মাস এম আছে, তাহলে আই ভাগ এম, আই ভাগ এম, এন গুণ এম। ওকে, তারপর আমরা বাকিটা মান বসাই দিব। এ এর মান হলো ৮,০০০। আমরা প্রতি মাসে, প্রতি বছরে, প্রতি সপ্তাহে যে টাকাটা জমা দিব সেটা হলো অ্যানুইটি, কিস্তি, কিস্তির পরিমাণ। ওইটা আমরা এর মান হিসেবে বসাই দিব। সুদের হার বলছে 10%, 0.10, তাহলে আই হবে 0.10। আর এম এর মান 12, যেহেতু প্রতি মাসে বলছে, এক বছরে 12 মাস, তাহলে এম এর মান 12। সেম বছর এন, এন 10, মান বসাইলাম। বাকিটা আমরা ক্যালকুলেটরে যোগ বিয়োগ গুণ ভাগ করব। এখন তোমরা ক্যালকুলেটরে যদি একবারে যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলো তাহলেই হবে, তোমাদের ভেঙে ভেঙে করা লাগবে না, যে 0.10 ভাগ 12, তারপর 1 যোগ ওইটা, তারপর আবার এই 10 গুণ 12 আলাদা করে গুণ করে ভাগ করে। তুমি চাইলে পুরাটা ক্যালকুলেটরে একবারে করে মান বসাইতে পারবা, মানে এইভাবে করলেই হবে। ক্লিয়ার? তোমার নাম্বার কাটবে না। ওকে স্যার ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার নো বুঝতে স্যার পারছো? জি স্যার হ্যাঁ মো। জি স্যার। স্যার মো আচ্ছা, বুঝতে পারছো, এটা বলছে। আমরা কি আরেকটা অঙ্ক দেখবো? ওকে। স্যার জি স্যার দেখতে পারি। আচ্ছা, তাহলে 4 নাম্বার অঙ্কটা দেখো, এখানে কি বলছে। জনাব শফিক প্রতি মাসের 1 তারিখে ৮,০০০ টাকা করে পথের সাথী ব্যাংকে 10% সুদে 10 বছরের জন্য জমা রাখার সিদ্ধান্ত নেন। প্রতি মাসের 1 তারিখে, হুম জি প্রতি স্যার। মাসের 1 তারিখে ৮,০০০ টাকা করে পথের সাথী ব্যাংকে 10% সুদে 10 বছরের জন্য জমা রাখার সিদ্ধান্ত নেন। তুমি কি বলতে পারবা লাস্ট কোশ্চেন আর এই কোশ্চেনটার মধ্যে পার্থক্য কি? লাস্ট কোশ্চেনেও কিন্তু প্রতি মাসে ৮,০০০ টাকা জমা রাখতো 10% সুদে 10 বছরের জন্য। হ্যাঁ এই কোশ্চেনেও হ্যাঁ ৮,০০০ টাকা জমা রাখে 10% সুদে 10 বছরের জন্য। পার্থক্য কোথায়? স্যার সে 3 মাস অন্তর অন্তর কিস্তি দেয়। আর ওই 3 আগেরটা মাস হচ্ছে অন্তর প্রতি অন্তর মাস। কিস্তি দেয়। ত্রৈমাসিক সুদ। আচ্ছা, ওইটা তো আমরা 8 লাখ। যাই নাই, ওইটা তো আমি পড়ি নাই, ওইটা তো বাদ, ওইটা তো এখনো আমি আসি নাই। আমি এই পর্যন্তই এই আছি। জনাব শফিক প্রতি মাসের 1 তারিখ ৮,০০০ টাকা করে পথের সাথী ব্যাংকে 10% সুদে 10 বছর জমা করার সিদ্ধান্ত নেন। একটু আগে আমরা 3 নাম্বার কোশ্চেন করছি। 3 নাম্বার কোশ্চেনে ও ছিল যে আচ্ছা। হারুন ৮,০০০ টাকা জমা দেয় প্রতি মাসে 10% সুদে 10 বছরের জন্য। আর 4 নাম্বার কোশ্চেনে জনাব শফিক ৮,০০০ টাকা করে জমা দেয় 10% সুদে 10 বছরের জন্য। তবে এই দুইটা কোশ্চেনের মধ্যে পার্থক্য কি? স্থায়ী আমানত।
10% জমা রাখেন আর আচ্ছা পাচ্ছি না স্যার। আমি বলে দিচ্ছি। দেখো এইখানে বলছে জনাব শফিক প্রতি মাসের 1 তারিখে, প্রতি মাসের 1 তারিখে, আচ্ছা একটা মাস শুরু হয় কখন? 1 তারিখেই। শুরুর দিকে। একটা বছর হ্যাঁ। শুরু হয় কখন? 1 তারিখে। তাহলে প্রতি মাসের 1 তারিখে বলা মানে এইখানে বছরের শুরুতে বলা আছে না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা আমরা সূত্রে বলছিলাম কি বছরের শুরুতে থাকলে কি হবে? স্যার বছরের শুরু থাকলে 1 প্লাস আই দ্বারা গুণ হবে। জি স্যার। ওকে, বছরের শুরু থাকলে 1 প্লাস আই দ্বারা গুণ হবে। আর চক্রবৃদ্ধি থাকলে কি হবে? ওই আইটা আবার এম দ্বারা ভাগ হবে, 1 প্লাস আই ডিভাইডেড বাই এম। ওকে, সো বছরের শুরু থাকলে 1 প্লাস সূত্রে আরেকটু এক্সট্রা আসে কি 1 প্লাস আই। এখন এই কোশ্চেনটাতে বলছে প্রতি মাসের 1 তারিখে। প্রতি মাসের 1 তারিখ মানে বলাই বছরের শুরুতে, 1 তারিখ দিয়েই বছরটা শুরু হয়। ক্লিয়ার? যদি 3 নাম্বার কোশ্চেনটা দেখো তাহলে এইখানে দেখবা তিনি প্রতি মাসে 8,000 টাকা করে জমা রাখে। এইখানে কিন্তু বলা নাই প্রতি মাসের 1 তারিখে, প্রতি মাসের শুরুতে, ঠিক আছে? কিন্তু এইখানে বলা আছে প্রতি মাসের 1 তারিখে, এর মানে হলো প্রতি মাসের শুরুতে। ওকে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে সূত্র কি? আগের সূত্র আর এই সূত্র একেবারে সেম। দেখো এইখানে এই বাম পাশে দেখতেছি আমরা আগের সূত্রটা, আর এই সূত্রটা ডান পাশে 4 নাম্বার অঙ্কের। দুইটা সূত্রই কিন্তু সেম, কিন্তু 4 নাম্বার অঙ্কে কি একটু এক্সট্রা চলে আসছে 1 প্লাস আই ডিভাইডেড বাই এম। ক্লিয়ার? বুঝতে পারছো? বছরের স্যার। শুরুতে থাকলে 1 প্লাস আই দ্বারা গুণ হবে, আর এখানে কি প্রতি মাসে বলা, এই কারণে চক্রবৃদ্ধি এম আছে, আর এম এর কারণে আই ভাগ এম হইছে। ওকে, জি স্যার। সো আগের মতো মান বসাবো, অঙ্কটা করে ফেলবো। দেখো দুইটা অঙ্কে সেম সবই ছিল, শুধু বছরের শুরুতে বলার কারণে দুইটা অঙ্কে ডিফারেন্স কি হয়েছে। আগের 3 নাম্বার অঙ্কে অ্যান্সার হয়েছে 16,38,759, আর বছরের শুরুতে বলার কারণে 4 নাম্বার অঙ্কে অ্যান্সার হয়েছে 16,52,410, বেশি হয়ে গেছে টাকা। ক্লিয়ার? জি স্যার। তো আমাদের এই বছরের শুরুটা খেয়াল করা লাগবে। বছরের শুরুতে থাকলে আমরা 1 প্লাস আই দ্বারা গুণ করব। জি স্যার। আচ্ছা 4 নাম্বার অঙ্কে আরেকটু পার্ট আছে, আমরা এবার ওই পার্টটা দেখি। দেখো 4 নাম্বার অঙ্কের সেকেন্ড পার্টে কি বলছে? পক্ষান্তরে জনাব আফসার সুখের দিন ব্যাংকে 8% ত্রৈমাসিক সুদে, 8% ত্রৈমাসিক সুদে 8 লক্ষ টাকা 10 বছরের জন্য জমা রাখেন। জনাব আফসার সুখের দিন ব্যাংকে 8% ত্রৈমাসিক সুদে, ত্রৈমাসিক সুদ মানে কি? এম আসবে, চক্রবৃদ্ধি। ত্রৈমাসিক মানে কি? 3 মাস, 3 মাস পর পর। তাহলে 3 মাস পর পর বছরে কয়বার হয়? 4 বার। 3 4 12, এক বছরে 12 মাস, 3 মাস পর পর করে 4 বার হয়। তাহলে ত্রৈমাসিক মানে হলো এম এর মান 4। 8% সুদ আমরা বুঝছি। এইখানে দেখো 8 লক্ষ টাকা, সে কি প্রতি বছর বা প্রতি মাসে 8 লক্ষ টাকা জমা রাখে, না একবারে 8 লক্ষ টাকা জমা দিচ্ছে? স্যার প্রতি বছর, প্রতি বছর ভাঙা ভাঙা। না স্যার একবারে। হ্যাঁ, একবারে 8 লক্ষ টাকা জমা দিছে। আমাকে কোন জায়গায় বলা আছে প্রতি বছর ভাঙা ভাঙা? বলা আছে জনাব আফসার সুখের দিন ব্যাংকে 8% ত্রৈমাসিক সুদে 8 লক্ষ টাকা 10 বছরের জন্য জমা রাখেন। আগেরটায় বলা ছিল প্রতি মাসে 8,000 টাকা করে জমা রাখেন। এখানে কি বলা আছে প্রতি বছর 8 লক্ষ টাকা করে জমা রাখেন? না। না, এখানে বলা আছে কি 8 লক্ষ টাকা 10 বছরের জন্য জমা রাখেন। 8 লক্ষ টাকা 10 বছরের জন্য জমা রাখেন। সে একবারই 8 লক্ষ টাকা দিছে, 10 বছর পর সে টাকা পাবে। সে প্রতি বছর 8 লক্ষ টাকা করে কোথাও বলা নাই। ওকে, জি স্যার। তাহলে সূত্র হবে কি? আমাদের একেবারে নরমাল সূত্র, এটা তো আর অ্যানুইটি না, প্রতি বছর তো জমা দেয় নাই। তাহলে পিবি 8 লক্ষ টাকা, সুদের হার 8%, 0.08, 10 বছর, যেহেতু ত্রৈমাসিক ছিল তাহলে এম এর মান 4। ওকে, ওকে। আমরা এগুলো 19 করে হ্যাঁ। আসছি। কার কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এতটুকুই রাখি। ওকে স্যার। ওকে।